বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। চলে যাচ্ছে আলোচনায়। ছাত্রলীগের প্রশ্ন একটু শেষ করছিলাম এই জায়গায়। ফলে ছাত্র সংগঠনগুলোকে ছাত্র রাজনীতি করবার জন্য নিবৃত্ত, মানে ছাত্র রাজনীতির বাইরে যে কর্মকাণ্ড তার থেকে নিবৃত্ত করে ছাত্র বিষয়ক আন্দোলনে মনোনিবেশ করবার জন্য সুযোগ করে দিতে হবে এবং সাংগঠনিকভাবে গণতান্ত্রিক চর্চা করতে হবে এবং ছাত্র সংসদগুলোকে সক্রিয় করতে হবে। তাহলে এই ক্ষেত্রে এক ধরনের শান্তি পাওয়া যাবে। এখন বিএনপির যেটা বলছিলেন যে জনগণকে সম্পৃক্ত করা, বিএনপির মূল সমস্যা কিন্তু দু জায়গায় আমি যেটা দেখি। একটি হচ্ছে যে 5ই জানুয়ারিকে কেন্দ্র করে তাদের যে আন্দোলনে জনগণের মধ্যে এক ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যে বিএনপির আন্দোলন মানেই বোধহয় আবার সহিংসতা, আবার জ্বালাও পোড়া, আবার গণহত্যা, এই ধরনের প্রক্রিয়া। কিন্তু আশার বিষয় বিএনপি কিন্তু গত 10 মাসে সেই পথ থেকে ফিরে এসেছে। সহিংসতা নাই। বিএনপির নেত্রী অন্তত বিভিন্ন বিভাগীয় শহরগুলিতে এক ধরনের গণসংযোগ করছেন। এর ফলে কর্মীদের মধ্যে মনে হচ্ছে যে না, আমি যদি একটা সমাবেশে যাই আমাকে বোমার শিকার হতে হবে না, আমি যদি বোমা মারি আমাকে গুলি খেতে হবে, এটাই তো নিয়ম আমাদের দেশে। ফলে সেই জায়গায় কর্মীদের মধ্যে এক ধরনের আশা এসছে এবং সাধারণ নাগরিকরাও মনে করতে শুরু করেছে না, আন্দোলনটা বোধহয় এক ধরনের স্বস্তিকর হবে। কিন্তু সেখানে জনগণের সম্পৃক্ততা তখনই হবে জনগণের ইস্যু, যেটা আপনি বলছিলেন যে জনগণের ইস্যুকে তারা নিতে পারছেন কিনা। আজকে দেখেন জনগণের ইস্যু কি। এখন কিন্তু আমি যদি সত্যি করে, আমরা যদি সাধারণ মানুষের প্রতিক্রিয়া আপনি জানেন সকল টেলিভিশনে আসে, সাধারণ মানুষ 5ই জানুয়ারি নির্বাচনের পরে জ্বালাও পোড়ার অনেক কিছুর পরে অর্থনৈতিকভাবে একটা স্বস্তির মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই সময় আমি কালকে একটা নির্বাচন, আমার বিশ্বাস আপনি যদি এক ধরনের জনমত জরিপ করেন, সাধারণ মানুষ যে আবার নির্বাচন মানে আবার ভাঙাচোরা, আবার সহিংসতা, এটা আমরা চাই না। এখন মানুষের বিষয়গুলোকে ইস্যু হচ্ছে যেটা, যেমন শিক্ষাঙ্গনে আমরা শান্তি চাই, আমাদের সন্তানরা নিরাপদে যেন লেখাপড়া করতে পারে। আপনি জানেন গ্যাস তেলের দাম নিয়ে আবার কথাবার্তা শুরু হচ্ছে। আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে একটু যেতে চাচ্ছি। এই যে এই বিষয়গুলো নিয়ে জনগণের কোনো ইস্যু নেই। এখন ইস্যু কি, যে আমি কিভাবে নির্বাচন করে ক্ষমতায় যাব, এতে জনগণের কি লাভ? ক্ষমতায় আজকে শেখ হাসিনা আছে, কালকে যদি খালেদা জিয়া আসে তাহলে কি আমরা নতুন করে ভাতা পাবো মাসে 1000 বা 10,000 টাকা করে? আজকে লক্ষ্য করছেন হয়তো যে এই জায়গাটা আমাদের একটু ল্যাকিং বোধহয় বিএনপি। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, সেখানে দুটি মামলা হয়েছে আজকে। একটি সুমন দাসের মা করেছে, একটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করেছে। এবং অবাক বা মজার আমরা সবসময় দেখি বিষয় হচ্ছে যে দুটিতেই হচ্ছে অজ্ঞাতনামা, 250 জন এবং 120 জন। আমাদের প্রতিবেদক আমাদের সাথে এই বিষয়ে আমরা বলবো। সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের ব্যুরো চিফ আল আজাদ, তার সাথে কথা বলছি। আজাদ ভাই, আপনি একটু বলবেন যে আজকে যে দুটি মামলা হয়েছে অজ্ঞাতনামা হিসেবে সুমন দাসের মা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রক্টর হামলার ঘটনা সম্ভবত, আপনার কাছে কি আছে, পুলিশ কি বলেছে আসলে, যে অজ্ঞাতনামা কেন? কারণ আমাদের কাছে কিন্তু ভিডিও ফুটেজ আছে, আপনি পাঠিয়েছেন যেগুলি আমরা জানি। মাঝখানে প্রক্টর পুলিশ দাঁড়িয়েছিল, দুই পাশে দুই ছাত্রলীগের ছাত্ররা ছিল, এটা কেন, পুলিশ কি বলেছে? মামলা আসলে 3টা মামলা হয়েছে। সরাসরি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে বৃহস্পতিবারের ঘটনা নিয়ে, সংঘর্ষের ঘটনা নিয়ে প্রথম দিন পুলিশ বাদী হয়ে একটা মামলা করেছে, সেখানেও প্রায় 250 জনকে রাখা হয়েছে অজ্ঞাতনামা। আর শনিবারে আরও 2টি মামলা হয়েছে। একটা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বাদী হয়ে, আর আরেকটি মামলা করেছেন যে ছাত্রটি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র সুমন দাস, তার মা। 3টাতেই অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। এই বিষয়টা আমরা যেমন প্রশ্নের মুখোমুখি হচ্ছি, ঠিক একইভাবে সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন, যে অজ্ঞাতনামা কেন? এত বড় একটি ঘটনা প্রকাশ্যে দিনের আলোয় দুপুরবেলা ঘটনা ঘটেছে, এরপরও কাউকে চিহ্নিত করা যায়নি, অজ্ঞাতনামা বলে মামলা মামলা দেয়া হচ্ছে। আমরা প্রশ্ন করেছি পুলিশের কাছে, আমাদের প্রশ্ন ছিল যে অজ্ঞাতনামা কেন? পুলিশ আমাদেরকে যেটা বলেছে যে তারা যেহেতু বিশ্ববিদ্যালয় এলাকায় থাকে না, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তাদের চেনার কথা নয়। আর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথেও আমার কথা হয়েছে, তারাও বলেছেন যে আমরা কাকে আসামি করব, আমরা তো কাউকে দেখিনি। আর তারা যে মামলা করে সেই মামলা কিন্তু ভাঙচুর এবং প্রক্টরের উপর হামলার ব্যাপারে। এখানে কিন্তু যে হত্যাকাণ্ড যেটি ঘটেছে সেটা কিন্তু তেমনভাবে আসেনি। আর সুমন দাসের মা যে মামলাটি করেছেন তিনিও অজ্ঞাতনামাতাদেরকে আসামি করেছেন। এটা আমরা স্বাভাবিকভাবেই নিচ্ছি, কারণ তার বাড়ি হচ্ছে একটি গ্রামে প্রত্যন্ত এলাকায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার
একেবারে প্রত্যন্ত একটি গ্রাম শ্যামারচর, সেখান থেকে তিনি এসে মামলাটি করেন। তার পক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যারা সংঘর্ষে জড়িত ছিল তাদেরকে না চেনাটাই স্বাভাবিক। কিন্তু পুলিশ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তাদের তো চেনার কথা, জানার কথা। এছাড়া আরেকটি ব্যাপার হচ্ছে যে এই ছাত্রলীগের একটি ব্রিফিং হয়েছে আজকে, কারা করেছে এবং কি বলেছে সংক্ষেপে যদি একটু বলেন। জি, ছাত্রলীগের এই ব্রিফিংটা একদম জেলা এবং মহানগর ছাত্রলীগ করেছে, কিন্তু সেখানে তারা জাস্ট এমনি একটা বক্তব্য দিয়ে আপনাদের কোনো প্রশ্নের সুযোগ দেয়নি। আমাদের যারা সহকর্মী গিয়েছেন তারা কোনো প্রশ্নের সুযোগ নেই, তারা তেমন কোনো কথাবার্তা বলেনি। তারা বিষয়টা জাস্ট একটু বলেই তারা চলে গেছে, এটা স্পষ্ট কিছু না। এর আগে এই যে ধারাবাহিকতা, এই কেন্দ্রের ধারাবাহিকতা। আর আমি যে কথাটা বলছিলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে যারা সংঘর্ষে জড়িত ছিল তাদেরকে চেনাটা কিন্তু খুব সহজ, কারণ আমরা জানি শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা হচ্ছে সিসি ক্যামেরার অধীনে। প্রায় 2 বছর ধরে সেখানে সব কাজ সব কিছু এই সিসি ক্যামেরায় ধরা পড়ছে। আমাদেরকে নিশ্চিত করা হয়েছিল যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আর যখন কোনো ঘটনা ঘটবে কয়েক মিনিটের মধ্যেই আমরা ফুটেজ দিতে পারবো। কিন্তু এই যে বৃহস্পতির ঘটনার পর এখন পর্যন্ত সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও কাউকে চিহ্নিত করা যায়নি। শাহজালাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিহ্নিত করতে পারেনি, পুলিশও চিহ্নিত করতে। ব্যাপারটি আসলে একটা রহস্যজনকই মনে হচ্ছে আমাদের কাছে। আর আমরা আরও উল্লেখ করতে পারি যে এই ধরনের যে ঘটনাগুলো ঘটে সেখানে এজাহারের দুর্বলতা, তদন্তে গাফিলতি, এইসব কারণেই কিন্তু মামলাগুলোর তেমন ফল পাওয়া যায় না। মামলার রায়ও কাঙ্ক্ষিত রায়ও হয় না, কোনো মামলা তো ঝুলে থাকে। তো এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এজাহারে একটা দুর্বলতা থেকে যাচ্ছে। যদি থেকে যায়, এজাহারে দুর্বলতা থেকে যায় তাহলে তদন্তে ঘাটতি থাকবে। হয়তো সুমন দাসের মা যে প্রত্যাশা করেছেন আমাদেরকে, তার একমাত্র ছেলে সন্তান, তার হত্যার বিচার চান, যিনি তাকে যারা খুন করেছে তাদের তিনি সর্বোচ্চ শাস্তি চান, কিন্তু সেই শাস্তিটা তিনি সেই প্রত্যাশাটা তার পূরণ হবে কিনা সবার সন্দেহ আছে, আমাদের সন্দেহ আছে। কারণ শুরুতে দেখা একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছে একটু পরে, সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আমরা শুনছিলাম আমাদের ব্যুরো চিফের কথা। আসলে ব্যুরো চিফের তো আসলে যে তথ্য দিল এটা খুবই আশঙ্কাজনক। যে মানে আশঙ্কার বিষয়টা এটাই যে একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমস্ত কিছু সিসি ক্যামেরার বন্দী যেখানে থাকে, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও সক্রিয় হওয়া, পুলিশ প্রশাসন সক্রিয় হয়ে যারা দায়ী ব্যক্তিদের যদি চিহ্নিত না করে, এক্ষেত্রে যদি গাফিলতি করে, তাহলে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত ভবিষ্যৎ অবস্থাটা আরও খারাপ হবে এবং এইটা সঞ্চারিত হবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে। আমি স্মরণ করি যে কিছুদিন আগে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন কি ছাত্রলীগের 2 পক্ষের গণ্ডগোল হলো, তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ওখানে গিয়েছিলেন এবং তিনি কিন্তু সেখানে প্রচণ্ড রকম অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি কিন্তু প্রশ্রয় দেননি এবং তিনি যারা দায়ী তাদের ব্যাপারে ব্যবস্থা, এবং সেই অনুযায়ী আমরা দেখলাম যে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সে ব্যাপারে ব্যবস্থা নিয়েছে। তো সুতরাং এখানে আমি কোথাও ব্যবস্থা নেব আবার কোথাও ব্যবস্থা নেব না, এটা যদি একটা হযবরল অবস্থা হয়, তাহলে কিন্তু এই যে দলের ভিতরে আজকে বিভিন্ন মাধ্যমে কিন্তু খবর যে হঠাৎ করে দলীয় খুনাখুনি শুরু হয়ে গেছে, এটা কিন্তু বাড়তে থাকবে। কারণ সমস্ত জায়গায় এই যে এখন তো ক্ষমতা রাজনীতি এবং ভোগের রাজনীতি ক্ষমতা রাজনীতির এটা হলো সমস্ত জায়গায় হচ্ছে 2টা গ্রুপ থাকবে, দল উপদল থাকবে এবং তারা টেন্ডারবাজি, নানান রকম স্বার্থ, জমি জমা, ভাগ বাটোয়ারা, এই সমস্তগুলি নিয়ে তারা কোন্দলে লিপ্ত হবে। কিন্তু যদি এখানে প্রশাসন বা সরকার যদি সঠিকভাবে অ্যাকশনগুলি নেয়, তাহলে অন্য যারা অপরাধী এবং যারা এর সাথে যুক্ত তারা কিন্তু একটা মেসেজ পাবে। সুতরাং শাহজালাল বিশ্ববিদ্যালয় যেখানে এখানে একেবারে সিসি ক্যামেরা যেখানে বলছে এটা যদি সত্য হয়, সেটা দিয়ে যদি একটা উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হয় এবং অপরাধীদের পার পাওয়ার ক্ষেত্রে যদি প্রশাসন যদি একটা শৈথিল্য দেখায়, তাহলে কিন্তু এটা খুব বুমেরাং হবে এবং এটা খারাপ হবে। তাহলে ওই যে দিনাজপুরে, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় ছড়াতে থাকবে, যেটা কন্ট্রোলের বাইরে চলে যাবে। এবং এইগুলি কিন্তু যেখানে কোনো বিরোধী দলের আসলে সত্যিকার অর্থে 5ই জানুয়ারি নির্বাচনের পরে মানে যেখানে আন্দোলন করার মতন কোনো ইস্যু ছিল না, সেখানে কিন্তু সরকারই এক এক করে ইস্যু কিন্তু এগুলি তৈরি করে দেবে, যেটা সরকারের জন্য খারাপ হবে। বিরোধী দল কিন্তু কোনো ইস্যু পাচ্ছে না, সেটা সত্য। আমি মঞ্জুর সাথে একমত যে 5ই জানুয়ারির নির্বাচন একটা অবাধ নিরপেক্ষ হলো না, সুতরাং আর একটা অবাধ নির্বাচনের জন্য কিন্তু মানুষের প্রত্যাশা থাকতে পারে, কিন্তু মানুষ এটার জন্য তো জীবন দেবে না বা এটার জন্য ইস্যু করে মানুষ দলে দলে ঝাঁপিয়ে পড়বে না।
ঝাঁপায় পড়বে তখনই, যখনই কি মানুষের নিরাপত্তা, এই যে এই বিষয়গুলো যখনই কি জাগ্রত হবে, সন্ত্রাস, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে, তখন কিন্তু বিরোধী দল ইস্যু পাবে, যেটা সরকার কন্ট্রোল তার হাতের মধ্যে আছে। সুতরাং এটা এখনই সরকার এবং প্রশাসনকে এটা সক্রিয় হওয়ার ব্যাপার আছে। আমি খালি একটু অ্যাড করতে চাই দুই ভাইয়ের সাথে। একটা হচ্ছে ওনার শুরুর কথার সাথে, যে আজকে দেখেন শেখ হাসিনার নেতৃত্বে এই যে 10 মাসের যে সরকার, এই সময়ের মধ্যে অনেকগুলো অর্জন হয়েছে দেশে এবং বিদেশে, অর্থনৈতিকভাবে অন্তত মাথা পিছু আয় বাড়ছে, আমাদের বিভিন্ন রকম অ্যাওয়ার্ড, আজকেও সাউথ অ্যাওয়ার্ড একটা পাওয়া গেল। এত কিছু অর্জন কিন্তু ম্লান হয়ে যায়, পার্লামেন্টের স্বীকৃতি, মানবাধিকার কমিশনের সদস্য পদ পাওয়া, সকল ক্ষেত্রে অর্জন কিন্তু ম্লান হয়ে যায় এই ধরনের ঘটনাগুলো। এবং সেই ঘটনাকে বিরোধী দল কোনো কিছু তৈরি করছে তা না, নিজের অভ্যন্তরীণ কোন্দল। ফলে এইটা তো নিশ্চয়ই সরকার বিবেচনা করবেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একাধিকবার উষ্মা প্রকাশ করেছেন ছাত্রলীগের এই ভূমিকা নিয়ে। সকল সুধী সমাজ বলছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলছেন, পলিটিশিয়ানরা বলছেন। আমার এখানে বলবার যেটা, যে এই জায়গায় কিন্তু সন্ত্রাসীদের কোনো দল নাই। যারা যখন ক্ষমতায় থাকে সকলেই ছাত্রলীগ করে, যখন আওয়ামী লীগ ক্ষমতায়, আবার যখন বিএনপি ক্ষমতায় সকল সন্ত্রাসী ছাত্র দল করে। ফলে এই জায়গায় আমি ওই কথাটা আবারও বলবো, সংগঠনের মধ্যে যদি প্রকৃত অর্থে গণতন্ত্র থাকে, তারা জানবে যে কে আমার দলের প্রকৃত কর্মী, কে দলের না। এই জায়গাটা বাছাই করতে হবে, ছাত্র সংগঠনগুলো সক্রিয় করা। আর আপনি যেটি বললেন যে আমাদের প্রতিনিধি যিনি আজাদ সাহেব যে তথ্য দিলেন, আরো কয়েকদিন উনি কিন্তু প্রথম দিন থেকেই প্রকৃত তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছেন, যে প্রথমে কারা ছিল, সুমন কিভাবে নিহত হলো, বাইরে থেকে একটি গ্রুপ আসলো, যেই গ্রুপটির কমিটিকে চাপিয়ে দেওয়া হলো, এই কমিটি 2 বছর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারে না, আপনি এইরকম কমিটি দেন কেন ওই বিশ্ববিদ্যালয়? তার মানে ওই যে কমিটি চাপিয়ে দেয়। আরেকটি বিষয় হচ্ছে যে এই জায়গায় দুটি গ্রুপকে আওয়ামী লীগের কোনো না কোনো কেন্দ্রীয় নেতা সাহচর্য দেয়, নাহলে কিন্তু তাদের টিকে থাকার কথা না। এটাই হচ্ছে, স্থানীয় বলেন কেন্দ্রীয় বলেন, এই সাহচর্য বের করতে হবে যে এর পেছনে ইন্ধনদাতা কারা। কেন্দ্রীয়ভাবে এটা নিষ্পত্তি করতে হবে, প্রশাসনিকভাবে নিষ্পত্তি করতে হবে। আর আপনি যে মামলার কথা বললেন, আমাদের দেশে এটা হচ্ছে বাস্তবতা। সাধারণ মামলা দিয়ে আমি বা আপনি যদি নিজেও চোখের সামনে খুন দেখি, যা দিলে পুলিশ নেবে না। আপনি জানেন বিশ্বজিৎ হত্যা মামলা, আমি অত বিস্তারিত না যাব, কিন্তু বিশ্বজিৎ হত্যা মামলার পরও কিন্তু আমাদের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী একটি বিবৃতি দিয়েছিলেন, যেটাকে সারা বাংলাদেশের মানুষই পছন্দ করে নাই। তারপরে কিন্তু শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ প্রয়োজন হয়েছে প্রকৃত খুনিদেরকে বিচারের কাঠগড়ায় আনবার জন্য। সেই কারণে ফলে আমি মনে করি, যেমনটি দীপু ভাই বললেন, যে আগামী দিনে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো শান্তি রক্ষার জন্য, এবং শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটি ইমেজ আছে, সেই ইমেজ রক্ষা করার জন্য পুলিশ চাইলে অবশ্যই প্রকৃত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে পারে। ইতিমধ্যে আপনি জানেন 27 জনকে গ্রেফতার করা হয়েছে, এবং তাদেরকে 31 জনকে, আজকে 4 জন সহ, এদেরকে যদি আদালতের কাঠগড়ায় আনা হয়, প্রকাশ্যে জনসমক্ষে ওদের বায়োডাটা সহ গণমাধ্যমে প্রচার করা হয়, তাহলে ভবিষ্যতে কেউ সন্ত্রাসী করবার সুযোগ পাবে না। কিন্তু এর পাশাপাশি কেন্দ্রীয়ভাবেও এই লেজুর বৃত্তি করা, সন্ত্রাসীকে উৎসাহিত করার যে পদক্ষেপ, এটা বন্ধ করতে হবে। আমরা বলছিলাম জনগণ সম্পৃক্ততার কথা। আজকে আবার কিন্তু আমাদের গত 3 দিন আগের যে খবরটা আমরা দেখছি, যে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর যে প্রস্তাব, এখন আবার খুচরা পর্যায়ে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আমরা একটু কথা বলে আসবো, জ্বালানি উপদেষ্টা ডক্টর ইজাজ হোসেন আমাদের সাথে আছে। কথা বলছি বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক, জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেনের সাথে। জনাব ইজাজ হোসেন, আপনাকে স্বাগত আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনি জানেন যে খুচরা পর্যায়ে যে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, এবং আমরা জানি যে গত 5 বছরে এ নিয়ে 6 দফায় বাড়বে। এই যে দফায় দফায় দাম বাড়ানো বিদ্যুতের, এটিতে কতটা যৌক্তিকতা আছে বলে আপনি মনে করেন? আপনি কি আমাকে গ্যাসের ব্যাপারে জিজ্ঞেস করেছেন না বিদ্যুতের ব্যাপারে? বিদ্যুৎ জনাব, আপনার প্রশ্নটা কি আমাকে